যদি কেউ ট্যারিফ বসায় একজন আরেকজনের বিরুদ্ধে অসমন, তার বিরুদ্ধে কোর্টে যাওয়া। যেমন যুক্তরাষ্ট্র প্রায় 120 বার ইন্ডিয়ার বিরুদ্ধে আপনার WTO তে গেছে। চায়নাতে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে, অনেক শ্রমিক বেকার হয়ে যেতে পারে, আমেরিকাতে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। দুইটি বড় দেশ যখন নিজেদের মধ্যে এভাবে যুদ্ধ শুরু করে দেয়, বাণিজ্য যুদ্ধ শুরু করে দেয়, সেটার ইম্প্যাক্ট তো আসলে পুরো বিশ্ব বাণিজ্যেই পড়বে। আমেরিকার সাথে চায়নার বাণিজ্যের পরিমাণ গত বছর ছিল $582 বিলিয়ন, ডেফিসিট হলো $300 বিলিয়ন মতো। আর এই টোটাল যে বাণিজ্যটা হলো টোটাল ওয়ার্ল্ড ট্রেডে 3%। আলপিন থেকে শুরু করে ক্লিপ থেকে শুরু করে সকল ফার্নিচার, কম্পিউটার, ইকুইপমেন্ট সবকিছু মেড ইন চায়না। এখন এগুলো যদি আমেরিকাতে তৈরি হতে যায় তাহলে যে কস্টিং পড়বে, সেই কস্টিং আলটিমেটলি কার কাছে যাবে? ভোক্তার উপর যাবে। দুই অর্থনৈতিক পরাশক্তির যে বাণিজ্য যুদ্ধ আমরা দেখছি, কি দেখেন সামনের দিকে? যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি বিটুইন দিস টু কান্ট্রি, তারা কিন্তু খুবই বড় ট্রেড পার্টনার। মেক্সিকো থেকেই যুক্তরাষ্ট্র অনেক কিছুই ইম্পোর্ট করে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যুক্তরাষ্ট্র এবং চীন। দীর্ঘদিন ধরে তাদের এই বাণিজ্যিক সম্পর্ক। এখানে মনে রাখতে হবে শুধু বাণিজ্যিক সম্পর্ক কিন্তু না, যুক্তরাষ্ট্র যে ট্রেজারি বন্ড বিক্রি করে, অর্থাৎ টাকা বড় করে, সবচেয়ে বেশি কিন্তু চীনের কাছ থেকে, ক্লোজ টু $1 ট্রিলিয়ন। এখন যুক্তরাষ্ট্রের ট্রেড ডেফিসিট বা ট্রেড ডেট অনেক বড়। এখানে দুটো জিনিস আছে, ট্রেড ডেফিসিট একটা আছে, আর একটা হচ্ছে বাজেট ডেফিসিট। আমরা বলি টুইন ডেফিসিটস। এটা প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় একমাত্র ব্যালেন্স ছিল, কিন্তু তারপর থেকে রিপাবলিকানদের হাতে, বিশেষ করে জুনিয়র বুশ, তার হাত থেকে আমরা ট্রেড ডেফিসিট এবং আপনার বাজেট ডেফিসিট, এই দুটোই আমরা একইভাবে সম্মুখীন হয়ে ফেলে আমাদের বড় করতে হয় বহু টাকা। এবং যখন এই বড় করে খান, পেমেন্ট দেন না, তখন এটা ডেট বলে, DEBT। এই ডেটটার জন্যই তার মাথা খারাপ হয়েছে। কিছুটা স্বাভাবিক, এটা হওয়া উচিত হয়তো বা, কিন্তু এর মেজারটা নিতে হলে, স্টেপগুলো নিতে হলে কংগ্রেস বা সিনেট এটা নিতে পারতো। তা না নিয়ে ওনার কোনো হিসেব, মনে রাখবেন একটা বাইলেটারাল এগ্রিমেন্ট, প্রথম কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ না থাকলে কোনো কান্ট্রির সাথে আপনি ট্রেড আপনি করতে পারেন না। তো চীনের সাথে এত বড় বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের, এটা তারা ট্রেড নেগোসিয়েশন দিয়েই শুরু করতে পারত। এটা না করে সবাইকে একই সাথে অব্যালেন্স করে ক্ষতি যেটা হচ্ছে সেটা যুক্তরাষ্ট্রের। আপনারা দেখেছেন হঠাৎ করে মাত্র গত সপ্তাহে প্রায় $3.5 ট্রিলিয়ন ওয়েলথ লস হয়েছে। বিষয়টা হচ্ছে ইকোনমিস্টরা প্রায় 70 বছর ধরে এই আন্দোলনটা করে আছে, ওপেন মার্কেট, ফ্রি মার্কেট ইকোনমি। তার মানে হলো উইদাউট ট্যারিফ, এটাকে আমরা বলতাম প্রোটেকশনিজম। তারপরে যুক্তরাষ্ট্রের সাহায্যেই কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, WTO, এবং সেখানে ওয়ার্ল্ড ট্রেড কোর্টও আছে। যদি কেউ ট্যারিফ বসায় একজন আরেকজনের বিরুদ্ধে অসমন, তার বিরুদ্ধে কোর্টে যাওয়া। যেমন যুক্তরাষ্ট্র প্রায় 120 বার ইন্ডিয়ার বিরুদ্ধে আপনার WTO তে গেছে এবং প্রায় দেখা যায় 70% তারা জিতে গেছে। তো এখানে কেন হঠাৎ করে মাত্র অল্প দিনের ভিতরেই করেছে, আচ্ছা করলো গেল, আবার দেখেন এখন বলছে যে 90 দিনের জন্য আমরা এটা বাতিল দিলাম, কিন্তু ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে। একে পূর্ণাঙ্গ ভাবে যে ক্ষতিগ্রস্ত সারা দুনিয়ায় হচ্ছে, ডিপ্রেশন হবে, ইকোনমিক স্ট্যাগন্যান্ট শুরু হয়ে গেছে অলরেডি, ইনফ্লেশন আসছে, তারপরে আপনার কনজিউমার প্রাইসেস আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্রের ভিতরেও সবকিছু ইনক্লুডিং গ্রোসারি, সবকিছু, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, লাম্বার বলেন, কানাডার সাথে কি সম্পর্ক দেখেন। এগুলো করার আগে সবসময় একটা নিয়ম হলো যে একটা রিসার্চ থাকতে হয়, একটা সার্ভে থাকতে হয়, এবং ইট ইজ এ ভেরি লেন্থি প্রসেস, যে কোন আইটেমে আপনি ট্যারিফ দেবেন বা দিবেন না, এগুলো দিতে হবে। কিন্তু এটা না করে কার কথায় মাত্র 1-1.5 মাস ক্ষমতা এসেই এই যে কাজটা করলো, এতে আমরা ইকোনমিস্টরা আমরা বলি ওয়েলফেয়ার লস। এটা ওয়েলফেয়ার শুধু যুক্তরাষ্ট্রের জন্যই না, সারা দুনিয়ার কাছে এটা একটা বিরাট সমস্যা হিসেবে, যেটাকে আমরা অনেক সময় বলি যে ট্রেড ওয়ার।
এবং আপনি দেখছেন সব জায়গায় তাই লেখা হচ্ছে রিটেলেটরি ট্রেড ইম্পোজ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আপনি দেখেন চীন বলছে আমি 85% দেব, ট্যারিফ ইম্পোজ করবো যুক্তরাষ্ট্রের উপরে। ট্রাম্প বলছে আমি 125 এটা দেব। আসলে কি জানেন, যখনই অ্যারাউন্ড 35 to 40% ট্যারিফ যদি আপনি কোথাও বসান কোনো কান্ট্রি পরে, তাহলে এটাকে আমরা বলি প্রহিবিটিভ ট্যারিফ। তার মানে এর সাথে আর কোনো বাণিজ্য করা যায় না। তাহলে এখন বোঝেন যে চীনের সাথে যদি এই জিনিসগুলো হয়, যার দেখেন সেকেন্ড বড় শুধু পার্টনার না, আমরা যদি টাকার দরকার হয়, আমরা যে টাকাটা নিই চীন থেকে, কিভাবে নিই? ট্রেজারি বন্ড। আমরা ট্রেজারি বন্ড তাদের কাছে বিক্রি করি। এখন দেখেন যদি চীন ট্রেজারি বন্ডগুলো ফিরিয়ে দেয়, কারণ এখানে অনেক কথা আছে, রেট অফ ইন্টারেস্টের একটা বিষয় আছে, ইনফ্লেশন আছে, আপনার ভ্যালু অফ দি ট্রেড আছে, অনেকগুলো বড় কথাবার্তা এর সাথে সংশ্লিষ্ট। যদি বলে যে তুমি আমাকে টাকা ফেরত দাও, $1 ট্রিলিয়ন তাকে ফিরিয়ে দিতে হবে, আর তোমার ট্রেজারি বন্ড তুমি ফিরিয়ে নিয়ে নাও। যুক্তরাষ্ট্র কিন্তু ডবল বিপদে পড়ে গেছে। এবং যুক্তরাষ্ট্রের সাথে যদি চায়না এটা করে, আপনি কি মনে করেন? মনে করেন সেকেন্ড পার্টনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও এক্স্যাক্টলি তাই করবে। আচ্ছা, এখানে আরেকটা বড় প্রশ্ন হলো যে আপনি যখন ট্রেড করেন তখন আপনি কিন্তু হাতে আপনার ইনকাম হয়, তার মানে আমাদের এক্সপোর্ট মানে আমাদের ইনকাম যে কোনো দেশের। আর ইম্পোর্ট যখন করি তখন এটা আপনার হচ্ছে আপনার ব্যয়। তো এখন যদি সে ফর এক্সাম্পল বাংলাদেশ, আমরা যদি বাংলাদেশ থেকে কিছু এক্সপোর্ট না করতে পারি, তাহলে আমাদের কিন্তু ইনকাম কমে গেল। সো দ্যাট ইউরোপিয়ান ইউনিয়ন আর চায়না তো আছেই। তো যদি আমি ইনকাম না করি, তাহলে আমার কিন্তু ডলার রিজার্ভটা কমে গেল, ডলারের ডিমান্ডটা কিন্তু আর থাকলো না আগের মতো। ফলে এখানে একটা সমস্যা দেখেন। আরেকটা সমস্যা হলো যে রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের যে গুরুত্ব সারা দুনিয়াতে, ইম্পর্টেন্স কিন্তু কমে গেছে অলরেডি। আপনি দেখছেন চীন অলরেডি তাদের ডিজিটাল কারেন্সি ব্যবহার শুধু করিনি, এই মাত্র 2 সপ্তাহের ভিতরে তারা মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে আমাদের নেবারিং কান্ট্রি যত আছে এশিয়ান কান্ট্রিগুলোতে, তারা ডিজিটাল কারেন্সি মাত্র কমিশন নেবে তারা $2 পার 102%। এখানে যদি ডলার ট্রান্সফার করা হয় এই কারেন্সি, তাহলে সেখানে আমাদের অনেক টাকা ব্যয় করা হয়। মানুষ অনেকেই কিন্তু ডলারটাকে যে মিডিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে সারা দুনিয়াতে, যেটাকে আমরা বলি গোল্ড কারেন্সি, কখনো আমরা বলি রিজার্ভ কারেন্সি, এটা কিন্তু অ্যাবান্ডন হয়ে যাবে। যদিও হয়, এটা কিন্তু অতি সহজে আর ফিরে আসবে না। আপনি জানেন অলরেডি কিন্তু 30% ডিফারেন্ট কারেন্সি আস্তে আস্তে এগিয়ে আসছে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড এবং বাণিজ্যতে চলে আসছে। তো এই ফলে হবে কি, ডলারের ভ্যালু যাবে কমে, এই ডলারের অস্তিত্ব আস্তে 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 আপনার ভ্যালুটা লোপ পাবে। ফলে যুক্তরাষ্ট্রের যে এখন যে পর্যন্ত বাহাদুরি আছে, হাই ডিমান্ড এবং ভ্যালু যে আপনার ডলারের যে স্টেবিলিটি, এটাও কিন্তু নষ্ট হবে। তো এই বিষয়গুলো এখন চলছে, দেখা যাক যে কি দাঁড়ায়। আপনার বড় দুটো পার্টনার এটা করছে, এতে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ছোট দেশগুলো যারা আমাদের মতো দেশগুলো, আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হব। আমরা বেশ কিছু ইম্পোর্ট করি, আমরা এক্সপোর্ট করি, পেমেন্ট হয় কিন্তু ডলার টার্মসে। এখন যদি আমার ডলার না থাকে, আমি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করবো কেন? আমার কোনো ইনকাম নাই। আর যুক্তরাষ্ট্র কেন ইম্পোর্ট করে? দে ক্যান নট প্রডিউস চিপ। আপনি কি করবেন? আপনি যে ট্যারিফ দিলেন, মনে করেন আমি একদিন আর এক চ্যানেলে বলেছি আমরা বাংলাদেশে আমরা কোনো ট্যারিফ নেব না, জিরো ট্যারিফ, ফ্রি, লেটস কাম। আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে তাই আছে। চীনও করেছে এটা, কানাডাও করেছে তাই। যুক্তরাষ্ট্র কখনো এই পরিমাণ জিনিস এখানে সাপ্লাই দিতে পারে না, বিকজ ইট ইজ কল্ড ফ্যাক্টর কস্ট। আপনার এখানে প্রোডাকশন যদি কস্টলিও হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কিভাবে কম্পিট করবেন অন্যদের সাথে? সুতরাং এটি টোটালি ননসেন্স। এই করা এটা অ্যাকচুয়ালি দেখেন, ওই সকাল একরকম বিকেল একরকম হচ্ছে ওই কারণ এর ভিতরে কোনো রিসার্চ এবং সার্ভে কিছু নাই। কেন নাই? প্রফেসর ডক্টর শওকত আলী, আমরা আবারও রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনটা কি উঠিয়ে দিয়েছেন। জি জি, প্রফেসর ডক্টর শওকত আলী, থ্যাংক ইউ।
অসংখ্য ধন্যবাদ। আপনার পর্যালোচনা শুনছিলাম। আমরা আবারও আসবো আপনার কাছে। মোহাম্মদ মালিক, নানাবিধ শঙ্কা করা হচ্ছে চায়নাতে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে, অনেক শ্রমিক বেকার হয়ে যেতে পারে, আমেরিকাতে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। এই দুইটি বড় দেশ যখন নিজেদের মধ্যে এভাবে যুদ্ধ শুরু করে দেয়, বাণিজ্য যুদ্ধ শুরু করে দেয়, সেটার ইম্প্যাক্ট তো আসলে পুরো বিশ্ব বাণিজ্যেই পড়বে। আপনার কাছে কি মনে হচ্ছে? চায়নাও তো খুব কড়া ভাষায় কথা বলেছে। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? চায়না কি নমনীয় হবে, কিংবা আসলে কি হতে পারে পরিস্থিতি? ধন্যবাদ আবুলা। দেখুন, গতকালকে ট্রাম্প একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে একটি এই যে ট্যারিফ, এটি একটি কৌশল। তিনি যে ট্যারিফ ডিক্লেয়ার করেছেন, এটা করেছেন একটা কৌশল হিসাবে, যাতে এই দেশগুলো নেগোসিয়েশন টেবিলে আসে। অর্থাৎ ট্রানজেকশনাল অ্যাটিটিউড থেকে বা অবজেক্টিভ থেকে তিনি কাজটি করেছেন। কালকে উনি খুব ক্লিয়ার করে এটি বলেছেন। তার মানেটা হলো এরকম যে যুক্তরাষ্ট্রের সাথে যে অন্যান্য দেশের বাণিজ্যের যে ডেফিসিট আছে বা ঘাটতি আছে, এটাকে তিনি একটু কমাতে চাচ্ছেন, সহনীয় পর্যায়ে আনার একটা প্রচেষ্টা আমি মনে করি। উনি কথা বলেছেন অনেক কিছু, 125% মতো চায়নার উপর দিবেন, অন্যান্য দেশগুলোর উপর বাড়িয়ে আবার 90 দিনের জন্য স্থগিত করছে। তার মানে সবই হলো তার কৌশল। এই কৌশলের মাধ্যমে ওই দেশগুলোকে বাধ্য করবেন তিনি আলোচনার টেবিল আসার জন্য, যেন আলোচনা করে আমেরিকা যতটা সম্ভব সুবিধা আদায় করতে পারে, সেরকম একটা প্রচেষ্টা আমি এটাকে মনে করি। তো এই ব্যাপারটাতে কিন্তু দেখুন, চায়নাও কিন্তু তাদের যে বক্তব্য, চায়নার যে বাণিজ্য মন্ত্রী তিনি যে কথাটি বলেছেন, তার মধ্যে কিন্তু নরমে গরমে আমরা দেখতে পেয়েছি। নরম কি, তিনি বলেছেন দরজা খোলা আছে, যদি পারস্পরিক শ্রদ্ধা সম্মান দেখিয়ে আলোচনায় আসে তাহলে আমরা ওয়েলকাম করি, আর ভয় দেখিয়ে কিংবা প্রেসার প্রয়োগ করে বা ব্ল্যাকমেল করে কোনো সমস্যার সমাধান হবে না। তার মানে তিনিও কিন্তু এই কথাটি বলেছেন যে এই ভয় দেখিয়ে নয়, ব্ল্যাকমেলিং করে নয়, প্রেসার দিয়ে নয়, জোর করে নয়, একটা পারস্পরিক সমতা এবং শ্রদ্ধার ভিত্তিতে যদি আমেরিকা আলোচনা করতে চায়, তাহলে চায়নাও আলোচনায় রাজি আছে। না হলে তারা বলেছে আমরা ট্রাভেলকে ভয় পাই না, আমরা প্রভোগ করি না ঠিকই, কিন্তু ভয় পাই। তার মানে তারা এটা মোকাবিলা করবে। তো আমরা এই বক্তব্য থেকে এটা বুঝতে পারি যে চায়না আলোচনার জন্য প্রস্তুত আছে। আর আজকে ট্রাম্প যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে তিনি খুব আশাবাদী যে চায়নার সাথে একটা ডিল, এই ট্যারিফের উপর একটা ডিল চায়নার সাথে সম্পাদিত হবে। তিনি তার প্রথাগতভাবে কনভেনশনাল ওয়েতে যেরকম বলে থাকেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যেমন তার বন্ধু, পুতিনও তার বন্ধু, ঠিক একই রকম ভাবে এই চায়না প্রেসিডেন্ট সম্পর্কে বলেছেন যে হি ইজ, যদি তার ভাষাটা কোট করি, এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন যে হি ইজ বিন, ইন এ ট্রু সেন্স হি হ্যাজ বিন এ ফ্রেন্ড অফ মাইন ফর লং, হি ইজ ভেরি গুড ফর both the countries। মানে তিনি চায়নার প্রেসিডেন্টকে কিন্তু বন্ধু হিসাবে আজকে ঘোষণা করলেন আর কি। তাহলে এই সবকিছু থেকে একটা কনক্লুশন আসা যায় যে যদি এই যুদ্ধটি, বাণিজ্য যুদ্ধটি চলে, ট্যারিফ যুদ্ধ যদি চলে, তাহলে কিন্তু কারোর জন্য মঙ্গলজনক নয়। এটা যে শুধুমাত্র আমেরিকার চায়নার জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনবে তা নয়, সারা বিশ্বের জন্য। তার কারণ এই দুটি দেশ হলো বিশ্বের সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দুটি দেশ, 1 নম্বর 2 নম্বর দুটি দেশ। আর এদের বাণিজ্য কিন্তু অনেক বড়। আমেরিকার সাথে চায়নার বাণিজ্যের পরিমাণ গত বছর ছিল $582 বিলিয়ন, ডেফিসিট হলো $300 বিলিয়ন মতো। আর এই টোটাল যে বাণিজ্যটা হলো টোটাল ওয়ার্ল্ড ট্রেডের 3%। কাজে এই দুটি দেশের মধ্যে আমরা ধরে নিলাম কোনো সমঝোতা হলো না, ট্রেড ওয়ার চললো, সেক্ষেত্রে যে কাজটি হবে যে দুটি দেশ ভয়াবহ কিছু ক্ষতির সম্মুখীন হবে। নাম্বার 1, আমেরিকা যে কথাটি বলেছে যে আমেরিকার উদ্দেশ্য, ট্রাম্পের উদ্দেশ্য কি, তিনি বলছেন ম্যানুফ্যাকচারিং খাতকে তিনি সমৃদ্ধ করবেন। অর্থাৎ এদেশেই পণ্য তৈরি হবে, আমরা বিদেশি নির্ভরশীল হব না, সেই পণ্য দিয়ে আমার কনজিউমার্স মার্কেট আমরা স্যাটিসফাই করব। কিন্তু এটা কি আদৌ সম্ভব?
এই যে ফ্রি মার্কেট বা মুক্ত বাজার অর্থনীতির মূল ক্যারেক্টারিস্টিকটা কি? সেটি হলো যে কনজিউমার্স ডোমিনেটেড মার্কেট। কনজিউমাররা তার কনভিনিয়েন্স অনুযায়ী কি কিনবে কি কিনবে না সেটি ডিপেন্ড করে। কনজিউমাররা কি চায়, আপনি আমাদের উদ্দেশ্য কি থাকে যে কম দামে ভালো জিনিসটি কেনা। তাহলে যদি আমি একটা ম্যানুফ্যাকচারিং, আমি যে জিনিসটা আপনি দেখেন, আমার আপনার সবার জমিস দেখেন, আলপিন থেকে শুরু করে ক্লিপ থেকে শুরু করে সকল ফার্নিচার, কম্পিউটার, ইকুইপমেন্ট সবকিছু মেড ইন চায়না। এখন এগুলো যদি আমেরিকাতে তৈরি হতে যায় তাহলে যে কস্টিং পড়বে, সেই কস্টিং আলটিমেটলি কার কাছে যাবে? ভোক্তার উপর যাবে। কাজে ভোক্তা তো তার ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার কনজিউমার্স যে প্রাইস, এটা হিউজ সার্জ সিস্টেম হবে কিন্তু আমেরিকাতে, যে ধাক্কাটা কনজিউমার্সদের নেওয়া খুব অসম্ভব ব্যাপার হবে। সেই সঙ্গে চাইলেই তার ম্যানুফ্যাকচারিং খাত একদিনে উন্নত হয় না, তৈরি করা যায়, এর সময় লাগে। সেই অন্তর্বর্তীকালীন সময়গুলো বছরের পর বছর লাগতে পারে। সেটা কি হয় গেল এক। চায়নার ক্ষেত্রে দেখেন, সে ধরে নিলাম যে 125% ট্যারিফ দেওয়া আমেরিকান ইম্পোর্টার চায়নার পণ্য ইম্পোর্ট করবে না, অন্য দেশের দিকে হয়তো তারা যাবে। সেক্ষেত্রে চায়নার যে মানে হান্ড্রেড থাউজেন্ডস অফ যে ফ্যাক্টরিগুলো এগুলো বন্ধ হয়ে যাবে, মিলিয়নস অফ পিপল তারা বেকার হয়ে যাবে। এটা ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।